ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা মোটামুটি 5-6টা ক্লাস পার করে ফেলেছি। তো তার মধ্যে আজকে আমরা খুব সুন্দর একটা ইউনিক ক্লাস করতে যাচ্ছি, সেটা হলো ইনভলভ ডিজাইন নিয়ে। তো আজকে মূলত একটা ক্লাসের মাধ্যমে আপনি ইনভলভ ডিজাইন নিয়ে যত রকমের সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা সলভ হয়ে যাবে। তো এখানে আমরা কি কি বিষয় জানতে পারবো সেটা একটু আলোচনা করে নেই। তো দেখুন, একটা ইনভলভ অবশ্যই তা স্মল সাইজ হয়ে থাকে আর একটা বিগ সাইজ হয়ে থাকে। তো দেখুন, আমার এখানে কিন্তু দুইটা টেমপ্লেট আছে, তাই একই ক্যাটাগরির উপর এই দুইটাই একটা কোম্পানি। সেই কোম্পানিটা অবশ্যই আপনারা জেনে গেছেন যে এটা কি সিবিসি কোম্পানি, সিবিসি ফাইন্যান্স লিমিটেড। এটা একটা বেসরকারি কোম্পানি। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এটা রাস্তাঘাটের আশেপাশে অনেক ব্যাংক ব্যালেন্স দেখতে পান, তার মধ্যে এটাও একটা কিন্তু ব্যাংক, ঠিক আছে, সিবিসি। তো আজকে দেখুন, এটার সাইজ কিন্তু অনেক বড়, মানে বিগ এনভেলপ বা খাম, এবং এটা হচ্ছে স্মল বা A4 এনভেলপের মধ্যে হবে, A4 সাইজের মধ্যে হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা 15-20 অথবা 9-11.5 11.5-18 কাগজ এর মধ্যে ফিনিশিং হয়ে যায় ডিজাইন এবং তার খাম বানানোটা। তো আজকে আমরা এর মেজারমেন্টগুলো কিভাবে নিতে হয় এবং কিভাবে ডিজাইন করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। তো দেখুন, এখানে শুধু আমাদের এই যে এইটুকু নিলেই হবে না, এর এই অংশটুকু কত, এই অংশটুকু কত, দুইটার মাধ্যমে ইন্টারলিপ হয়ে পেস্টিং হয়ে খুব সুন্দর একটা খাম তৈরি হবে। তো এগুলো আসলে আমরা কিভাবে তৈরি করি, তো তার মধ্যে আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে তৈরি করছি। এই ব্যাকগ্রাউন্ডও আজকে জাস্ট একটা আমি তৈরি করে দেখাবো, পরবর্তীতে আমি এটা দেখাবো না, ঠিক আছে। তো চলুন আজকে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি এই ছোট ডিজাইনটা করে নেব। তো এই ছোট্ট ডিজাইনটা করার জন্য আমাকে সর্বপ্রথম করতে হবে কি, আমি এটাকে একটু সাইডে রেখে দিই। আমার জাস্ট টেক্সটগুলো এখান থেকে এবং লোগোগুলো কালেক্ট করব, তাছাড়া আমি কিছু এখান থেকে নেব না। তো সর্বপ্রথম আমাদের করতে হবে কি, মেজারমেন্ট। এই জন্য রেক্ট্যাঙ্গেল থেকে আমাদেরকে সাইজটা আগে মেনশন করে নিতে হবে। তো সাইজ আমার সবসময় কত থাকবে, স্মল এনভেলপের ক্ষেত্রে আপনি সবসময় এটাকে 4.4 রাখার চেষ্টা করবেন। 4.25। আপনি যদি 4.4 জায়গায় 4.15ও নেন কোনো সমস্যা নেই। ধরুন আমি এখানে 4.15 নিলাম, অথবা 2ও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা অনুযায়ী। তো দেখি এখানে আমার মিলিমিটার না ইঞ্চি, ইঞ্চিতে আছে। তো এখানে সাইজ কত হলো, হাইট হবে 4.15। তো দেখুন, এই যে 4.15 হলো হাইট, এবং এদিকে আপনি কত নেবেন। তো এদিকে আমাদের একটা খামের সাইজ কত হয়, সর্বোপরি আমরা এদিকে 9-11.5 কাগজ পাবো। তো যেহেতু আমি এদিকে নিলাম 4.4 কত হবে, 8.5 হবে। তাহলে এদিকে আমার 9 থাকতেছে, আর এদিকে হবে আমরা 9 11.5-এর মধ্যে পাবো। তো 11.5-এর মধ্যে আমরা যদি ঠোঁট নিয়ে 1 ইঞ্চি এদিকে আনছি, তাহলে এটা আমরা 10 রাখতে পারি, ঠিক আছে। তো আমি এটাকে 9.75 সাইজ রাখবো। তো 9.75। তো দেখুন, আমি এখানে এই সাইজটা কত রাখতেছি, 9.75, এবং এদিকে 4.4। তাহলে 9.75 এবং 4.4, এটাকে আমি এখন স্টকে রাখবো। তো স্টকে রাখার পর এখন আমার কি সর্বপ্রথম কাঠামো হবে পেস্টিংটা। পেস্টিং কি, নিচের দিকে একটা পেস্টিং থাকতে হবে, কারণ এই খামটা যখন আমার এই পার্ট মরে যাবে, এটাকে পেস্টিং দিতে হবে। পেস্টিং না দিলে খামটা আমার তৈরি হবে না, এই জন্য আমরা পেস্টিং দেব। এবং রেফারেন্স পয়েন্টার থেকে এটাকে সবসময় পেস্টিং এর ঘর সবসময় 1/2 ইঞ্চি রাখবো, 0.5। তো এটা মনে রাখতে হবে যে 1/2 ইঞ্চির নিচে রাখা যাবে না। আপনি চাইলে 1/2 ইঞ্চির থেকে একটু বড় রাখতে পারেন, কাগজ সবসময় বড় হওয়া ভালো, কিন্তু শর্ট পড়লেই সমস্যা। এবং এবার আমরা দেখি, এটাই এনভেলপের মেজারমেন্ট বা বডি সাইজ, এবং এটা হচ্ছে পিছনের অংশ পেস্টিং, এবং এটা হচ্ছে একদম মুখের অংশ, যেটা আপনার এনভেলপের মধ্যে কিছু ঢোকানোর পর মাথাটা মুড়ে দেওয়া হবে। তো এটা অবশ্যই একটু বড় লাগে। তো যেহেতু আমার এটা স্মল A4 এনভেলপ, তাই এটা 1 ইঞ্চি দিলেও যথেষ্ট। তো এখানে আমি 1.5 ইঞ্চি দেবো, অথবা 1.5 ইঞ্চি, 1.5। তো এখানে আমি টোটালটা ধরে দেখি আমার কত, 9 এদিকে 9 11.5 জায়গায় আমার 75 হয়েছে। আমি এটাকে 1 ইঞ্চি করে দেই, এত বেশি দিব না। এখন আমার কত সাইজ হলো, 11.5 হলো, ঠিক আছে। তাহলে 11.5 যদি হয়, আমার কাগজ পাবো 11.5। তা 11.5 থাকুক, কোনো সমস্যা নেই। তো আমার মোটামুটি মেজারমেন্ট বডি সাইজটা হয়ে গেল, এবং তার মাথা কতটুকু থাকবে, এই যে অংশটুকু,
এবং পেস্টিং কতটুকু থাকবে সেটাও হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমার এই বডিটা তো এক পাশ, যে পাশে ডিজাইন থাকবে সেই পাশ, এবং পরবর্তী অপোজিট পাশে যে বডিটা থাকবে এই পরবর্তী অপোজিট পাশেও কি এতটুকুই থাকবে? এতটুকু যদি থাকে তাহলে কিন্তু আমাদের কাগজটা শুধু এটার সাথে এটা লাগবে ঠিকই, কিন্তু পেস্টিং দিতে পারবো না, কারণ পেস্টিং দেওয়ার জন্য একটা কাগজের সঙ্গে আর একটার প্রলেপ দরকার। তো প্রলেপ মানে ওভারলিপিং যদি না থাকে তাহলে তো কোনো কাগজ পেস্টিং হয় না। যে কোনো পেস্টিং এর ক্ষেত্রেই দেখবেন একটা কাগজ আর একটা কাগজের থেকে একটু বড় লাগে বা ওভারলিপিং লাগে। ওভারলিপিং বলতে একটা কাগজ যাতে আর একটা কাগজের উপর বসে, 1/2 ইঞ্চি অথবা 1/4 ইঞ্চিও যাতে সাইজ থাকে উপরে বসে ওভারলিপিং হয়, তাহলে আমাদের পেস্টিং হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, 1/4 থেকে বড় রাখতে হবে 2 পার্ট মিলে। তো আমি এখান থেকে একটা কপি করে রাখতেছি 1/4 যেহেতু, তাহলে এদিকে আমি দিতে পারি কত, 1/4 আগে এটাকে রেফারেন্স পয়েন্টার নিচে দিলাম, 1/4 এর জায়গায় 2.5, এদিকে 2.5 আর এদিকে নিচের দিকে দেই, এদিকে যদি 2.5 দেই, 2.5 ইঞ্চি দেই, 2.5 আর 5 হয়, ঠিক আছে। তাহলে এদিকেও যদি আমি 2.5 রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা আগে দেখি সাইজটা কতটুকু হয়। 9 11.5, তাহলে সেক্ষেত্রে একটু বড় হয়, তো এই জন্য আমরা এদিকে 2.30 রাখবো। তো এখন দেখি আমার সাইজটা কত হলো। তাহলে দেখুন মোটামুটি এখন আমরা যদি এই দুই পেস্টিংটা এইটা আর এটাকে যদি মাঝখানে নিয়ে দেখি ডায়াগ্রামটা আমাদের কি হলো, দেখেন এখানে একটু রাখলাম এবং এই যে একটু রাখলাম এখানে, ব্যাস। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে পেস্টিং এর অংশটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের একটা ওভারল্যাপিং 1/2 ইঞ্চির মতো ওভারল্যাপিং হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার 1/2 ইঞ্চি ওভারল্যাপিং, 0.6 মানে 1/2 ইঞ্চি। এটা কিভাবে সম্ভব, দেখুন এই যে কাগজটা আছে এই কাগজটা কিন্তু মুড়ে আসবে এখানে, ঠিক আছে, এই কাগজটা মুড়ে আসবে এখানে, এবং এই কাগজটা এখানে যেটা কাগজ ছিল এই কাগজটা মুড়ে আসবে এখানে। তাহলে একটার উপর আর একটার উপর কাগজটা লেগে গেল, যার ফলে হলো কি আমার কিন্তু খুব সুন্দর একটা পেস্টিং হয়ে যাবে। এইটুকু অংশ পেস্টিং হয়ে কাগজটা শক্তিশালী হবে এবং কোনো রকম কোনো নষ্ট হবে না বা একটা আর একটার সঙ্গে ছাড়াছাড়ি থাকবে না। তাহলে আমাদের এইটা এবং এইটার সঙ্গে ওভারল্যাপিং অবস্থা থাকবে, তখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের খামটা তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমি 9 11.5 মধ্যে যেহেতু কাজটা রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আপনি করবেন কি, আপনার যদি এগুলো বাঁকা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাঁকা করে দিবেন। দেখি আমি একটু, যদি আপনি ডাইমেনশন করে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এগুলোকে ডাইও নিতে পারেন। ধরুন আমি একটু ডাইয়ের ক্ষেত্রে এটা কাজ করতেছি, দেখুন আপনি যদি এটাকে ডাইমেনশন করে দেন, এই যে রাউন্ডেড দিলাম, এবং এই যে পিছনের এই অংশটাও যদি আপনি রাউন্ডেড দিতে চান তাহলে রাউন্ডেড দিলাম, এবং এই মাথাটাও যদি আপনি রাউন্ডেড চান এই রাউন্ডেড দিলাম। তবে এই রাউন্ডেডটা আপনার যদি CS6 অথবা CC10 হয়ে থাকে তাহলে কিন্তু পাবেন না, অবশ্যই আপনাকে সরাসরি ইফেক্ট থেকে আপনার স্টাইলাইজ দেন এখানে রাউন্ডেড কর্নার আছে, এখান থেকে আপনি রাউন্ড করে নেবেন। দেখুন এখানে অবশ্যই মিলিমিটার করে নেবেন স্কেল বার, তারপর হবে। আর যেহেতু আমাদের এটা আপডেট ভার্সন সেক্ষেত্রে আমাদের এটা খুব সুন্দরভাবে এখানে অপশনগুলো আসে অ্যাঙ্কর পয়েন্ট। তো যত আপডেট হবে তত আপনার সুবিধা পাবেন বেশি। তো এটাকে আমি Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার আগে আমরা আর একটা কাজ করি, এটার একটা অফসেট পাথ নেই, যেহেতু আমরা এটাকে একটা ডিজাইনের রূপ দেব। তো অফসেট পাথ নেওয়ার জন্য আমরা অবশ্যই অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস, আমরা এখান থেকে 10 mm রাখতে পারি, 10 mm। দেখুন এটাকে 10 mm। এখন আমরা এটাকে সম্পূর্ণরূপে Ctrl+5 দিয়ে ম্যাক কাট করে নিতে পারি, আর রাইট ক্লিক করে লক করে নিলাম। এখন আমি এটাকে আর আমার মন চাইলেও এটাকে আমি আর ছুটাতে পারবো না, তখনই ছুটাতে পারবো যখন আমি রাইট ক্লিক করে আনলক করে নেব। দেখুন এখন আমি কিন্তু সবগুলোকে ছুটাতে পারতেছি, লক করে রাখি। তো আমার দেখুন এখানে ব্যাংক লোগো তৈরি করা আছে এবং CBC ফাইন্যান্সের তাদের ডাটাটা আছে, তো এজন্য আমি কিন্তু দ্বিতীয়বার আর কোনো লিখলাম না, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে CBC ফাইন্যান্সের একটা লোগো, অনলাইনে অনেক পাওয়া যায়, আপনি এখান থেকে কালেক্ট করে যে কোনো JPG নিয়ে এটা পাথ করে বানাতে পারবেন, CBC ফাইন্যান্স, তারপর এখানে ঠিকানা। ওকে, তো এই কাজটা কিন্তু শুধুমাত্র শেখার জন্য, কোনো রকম কোনো কপিরাইট বা অন্যের কোনো কাজ, ঠিক আছে, নেওয়ার উদ্দেশ্য আমার নেই। জাস্ট আমি আমার সকল অ্যাক্টিভ অডিয়েন্সদেরকে কাজটা শেখানোর তাগিদে আমি কিন্তু এই CBC ফাইন্যান্স ব্যাংকের
এই ইনভেলপটা হুবহু কপি ডিজাইন করছি। কপি ডিজাইন করেই আমি সবার উদ্দেশ্যে এটা জাস্ট কাজটা শেখার উদ্দেশ্যেই রাখলাম। তো এখন আমি এটাকে অবশ্যই, যেহেতু আমার এখান থেকে 10 মিলি আছে এবং এখান থেকেও 10 মিলি আছে, এই জন্য আমরা অ্যালাইন বরাবর কাজটা করব। অ্যালাইনের হচ্ছে এইটাই সুবিধা, আপনি অ্যালাইন ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে খুব সুন্দরভাবে মডিফাই করতে পারেন। দেখুন আমি কিন্তু অ্যালাইনের মাধ্যমে রাখলাম। তো মোটামুটি আমার ডিজাইন কনফারেন্সে যেগুলো ছিল সেগুলো আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে বানাইছি। তো এর আগে আমি অনেক ভিডিও দেখাইছি যে আসলে কিভাবে কাজগুলো করতে হয়। তো সেক্ষেত্রে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু বানানোর চেষ্টা করে দেখাই। তো দেখুন সর্বপ্রথম আমি করব কি, পাথ টুল নেব, মানে পাথ মানে পেন টুল। পেন টুল নেওয়ার পর এর অংশ কতটুকু আছে এটাকে আমরা একটু দেখব। দেখে নিয়ে এতটুকু নিয়ে নেওয়ার পর আমরা আমাদের কতটুকু প্রয়োজন ততটুকুই আমরা এখান থেকে দিতে পারি। দেখুন আমি এখানে দিয়ে দিলাম জাস্ট। এখন আমি এটা যেহেতু গ্রেডিয়েন্ট কালার আছে অবশ্যই গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো দেখুন সর্বপ্রথম আমরা আগে স্টকটাকে নান করে নেই, দেন গ্রেডিয়েন্ট ওপেন করে নেই, সলিড কালার, দেন এখানে ওকে। তো এখানে আমার গ্রিন কালার আছে। তো গ্রিন কালার আপাতত এখানে দেখি 100% গ্রিন কালার আছে কিনা দেখি। 100 130, ও অনেক বেশি। এখানে আমি 100 কালার গ্রিন, 100 থেকে 20% আবার প্লাগ দিতে হবে মনে হয়। তারপর এখানে কি আছে দেখুন, এখানে কিন্তু একটু ইয়েলো কালার আছে। তো অবশ্যই আমরা ইয়েলো কালার সিলেক্ট করব। এখান থেকে এই যে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর কালারটা একটু যাতে কম আসে এইভাবে একটু স্লাইডটা বামের দিকে সরাই দিলাম। ব্যাস, এটা মোটামুটি চলে। এখন আছে এখানে আরো একটু অংশ আছে। তো অবশ্যই আমি এটাকেও এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটু এই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত দিতেছি। দেওয়ার পর আমরা আবারও এই পর্যন্ত আসতেছি। তো এর কালারটা কেমন আছে, এখানে ঢিপ আছে ঠিকই, কিন্তু এখানে কোনো রকম ইয়েলো নাই। তো এখানে জাস্ট আমরা এটাকে চেঞ্জ করে দেব। এর কালারটা একটু কলা পাতার রাখবো, বা এর থেকে এদিকে ঢিপ এদিকে একটু লাইট রাখবো। সেক্ষেত্রে আমি করব কি, এটাকে একটু লাইট রাখার চেষ্টা করি। তো দেখুন এদিকে ঢিপ এদিকে লাইট রাখলাম, ঠিক আছে। তারপর আর একটা আছে, এটা টোটালটাই একটা ঢিপ কালার। তো এটার জন্য আমরা সেম একইভাবে কাজটা করব। এখান থেকে করব কি, এই পর্যন্ত একটা পাথ নিয়ে নেব। তারপর দেখুন মোটামুটি এই পর্যন্ত আমি আসতে পারি, এই লেখা পর্যন্ত, ঠিক আছে। তো এই লেখা পর্যন্ত ধরুন আমি আসলাম। আসার পর দেখুন আমার কিন্তু টোটালি এখান থেকে একটা শেপ হয়ে গেছে। তো আমরা এই পর্যন্তই রাখতে পারি। এখন এটাকে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দেন দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে আপনি সরাসরি করবেন কি, কালার বারে গিয়ে আপনি টোটালি শুধু এটাকে একটা কালার দিয়ে দেবেন। সেটা কি, আপনার ডিপ গ্রিন কালার। ডিপ গ্রিন এখান থেকে 20 অথবা 30% দিয়ে দিলেন, হয়ে গেল। তারপর আছে কি, এখানে দেখুন একটা লাইট, এখানে একটা লাইট কালার আপনার গ্রাউন্ড আছে। তো আপনি চাইলে সম্পূর্ণটাকে নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা এখান থেকেও করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে কাজটা করতেছি। তো এখান থেকে এই গ্রিন কালার লাইট গ্রিনটা কিন্তু এই পর্যন্তই শেষ। আপনি চাইলে এর মাথা পর্যন্ত দিতে পারেন। দেওয়ার পর দেখুন আমার এতটুকু অংশ দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার এই গ্রিনটা আর একটু এই পর্যন্ত থাকুক। তারপর এই পর্যন্ত নিয়ে আসি। তো এই পর্যন্ত দেওয়ার পর এই পর্যন্ত দিলাম। তারপর আমি এখান থেকে একটা কালার মেনশন করে দেখাই দেব। তো আপনি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে আপনার কালার প্লেটটা নিয়ে আসতে পারেন। তো এভাবে আমি এখানে একটু দেখাই দিলাম। তো যাই হোক, এখান থেকে আমি আর একটু করব কি, লাইট করে নেব। এই দেখুন আমি কলা পাতা লাইট একদম করে দিলাম। তারপর আর একটা কালার আছে, সেটা হলো একদম ইয়েলো, একটু মরামরা টাইপ। এবার এই পাশে আবার একটু ঘোলাটে আছে। তো এই জন্য আমরা করব কি, অবশ্যই এর মাথা। তা এই জন্য আমি আগে করব কি, এটা যেহেতু আমার এখান থেকে মেজারমেন্ট ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি করব কি, আমার যতটুকু দরকার এখান থেকে যদি আমার দরকার হয় তাহলে এখান থেকে নেব। আমার মাথা এই পর্যন্তই আছে। তো এখান থেকে দেখি কতটুকু দাঁড়ায়। হ্যাঁ, এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু এই কাজটা আমার মাথাটা মিল হয় নাই। তো এটাকে আমরা সরাসরি এই মাথা পর্যন্ত দেব, ব্যাস। তারপর এটাকে এই পর্যন্ত মিলিয়ে দিলাম। তারপর এটার কালার কিন্তু আমাদের একটু কি হবে, দেখুন গ্রেডিয়েন্ট শেপ আকারে আছে।
তো এজন্য আমরা এটার ইউজ করব কি, আগে একটু জুম করে নেই। এদিকে দেব একদম ইয়েলো কালার, মোটামুটি একটা ইয়েলো কালার দেওয়া চলে, এবং এদিকে কিন্তু আমরা ইয়েলো ডিপ কালার দেব। ঠিক আছে, ইয়েলো গ্রিনটাকেও যেমন একটা দেখা যাচ্ছে, আমরা আগে গ্রিন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আর একটু ডিপ করতে পারি। হ্যাঁ, এতেই থাকলে যথেষ্ট, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার এই গ্রাউন্ডটার মতোই কিন্তু এই গ্রাউন্ডটাও তৈরি হয়ে গেল। আমরা এটা ফেলে দেই এবং এই গ্রাউন্ডটাকে তৈরি করতেছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে আমি করব কি, আমার ইচ্ছা অনুযায়ী যতটুকু বড় যদি বানাতে চাই, অবশ্যই আপনি এখান থেকে দেখুন আমি কিন্তু বড় বানাইতে পারতেছি। ঠিক আছে, আপনি চাইলেই এটাকে আপনার মতো করে রূপ দিতে পারেন। তো এখানে দেখুন আমার এই শেপটা একটু আমি এখান থেকে এটা বাড়িয়ে নিলাম, ব্যাস এটা কাজ হয়ে গেল। তো সেম ভাবে আপনি আপনার এই পরবর্তী ডিজাইনটাও তৈরি করতে পারবেন ঠিক এভাবেই। তো আমি এটাকে না বানাইয়ে জাস্ট এটাকে কপি করে এনে বসাই দিলাম। ঠিক আছে, তো মোটামুটি এটা আমার বসানো হয়ে গেল, একটু বড় করে নেই। ওকে, তো এখন কথা হচ্ছে মাথা। এই মাথার মধ্যে বা হেড পয়েন্টার আপনার যে কোনো ইনভেলপের আপনি যদি এটাকে কালার দিতে চান অবশ্যই কালার দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে নাই, তবে এটা দিলে ভালো। তো এখন আপনি যদি দেখুন এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি সলিড কালার একরকম রাখবেন তাও পারেন। তো এটা সলিড, যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দেন তাহলে অবশ্যই করবেন কি, এই যে কালারের যে শেপটা আছে এটাকে চেঞ্জ করে এইদিকে দিয়ে দিবেন, তাহলে অবশ্যই দেখতে ভালো দেখা যাবে। তো মোটামুটি এখন আমার আর পেস্টিং অংশ আছে, পেস্টিং অংশে কোনো রকম কোনো কালার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো মোটামুটি আছে। এখন আরেকটা কথা হলো, আপনার খামে যদি আপনার ক্লায়েন্ট এই লোগোটার যদি কোনো রকম কোনো জলছাপ চেয়ে থাকে, যে সিবিসি এই পর্যন্ত সিবিসি পর্যন্তই যদি চেয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ট্রান্সপারেন্সি আকারে এটাকে দিয়ে দিতে হবে। তো ট্রান্সপারেন্সি আকারে এই যে এইটুকু লোগো সিবিসি, তো এটাকে আমি একদম মিডল বরাবর একটু বড় করে রাখতেছি। রাখার পর এটাকে ট্রান্সপারেন্সি হিসেবে 10% রেখে দিতে, আপাতত ভিউয়ের জন্য আমি 10% রাখতেছি। পরে যখন আমি সিটিপি প্লেট ছাড়বো তখন কিন্তু সর্বোচ্চ 5 থেকে 7 দিতে পারি। ঠিক আছে, সর্বোচ্চ 5 থেকে 7, কারণ তখনই সর্বোচ্চ 7 দিলেই প্লেটে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, তো মোটামুটি আমার এটা হয়ে গেল। তো অবশ্যই আমি কিন্তু ডিজাইন শেষে আউটপুট সেটআপ দেখাবো, তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো আমার সর্বপ্রথম স্মল ইনভেলপ ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো এখন আসি আমরা বড়টাতে। তো এই হচ্ছে আমার বড় ইনভেলপটা। সেম এটাকেও আমরা একই ক্যাটাগরিতে কাজ করতে পারি। তো সর্বপ্রথম আপনি আপনার সাইজ নিয়ে আগে ভাববেন যে আপনার 15-20 যদি কাগজে কাজটা হয় এবং এর বডি সাইজটা কত হবে। বডি সাইজটা যদি আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে ভালো, এবং আপনাকে যদি বলে না আমার এত লাগবে, এত কাগজের মধ্যে তৈরি করতে হবে, তো অবশ্যই আপনি মেপে দেখে আপনি আপনার সাইজটা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন 15-10 12.5 আছে সাইজটা, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেই 15-10 12.5, 15-10 12.5, তাহলে 12.40 দিছে, এবং এদিকে 9.75, তাহলে 15-10 12.5 যদি হয়, এটাকে আমরা একটু সাইডে রাখি, এটাকে 15-10 12.5, হ্যাঁ 15-10 এর জায়গায় নিচে 9.75 আর 12.5 জায়গায় 12.40। তারপর সেম একইভাবে আমরা অ্যাপ্লাই করব কি, আমাদের এই যে পেস্টিং সাইডটা, পেস্টিং সাইড অবশ্যই আমাদের করতে হবে কি 1/2 ইঞ্চি। এটা যেহেতু খাম বড়, অবশ্যই 1/2 ইঞ্চির একটু বড় রাখতে পারেন, এবং এর মাথা অবশ্যই এটাকে এবার 1.5 ইঞ্চি রাখতেই হবে, কারণ এটা খাম কিন্তু বড় 1.5। দেন দেখি এটাকে 1.5 রাখবো আমরা। ওকে, এটা হ্যাঁ 1.5 সাইজ 1.5, তো এটা হয়ে গেল। এখন আমরা হিসাব করব যে আমাদের বডি সাইজ এদিকে কতটুকু হয়। এদিকে যেহেতু আমার পেস্টিং সাইজ, এদিকে মাথা, তাহলে আমার এখন হিসাব করতে হবে এইটুকু বডি উইথে আমার কত, এটা হাইটে আছে কত 12.4, এদিকে আছে 9.75, তাহলে 9.75 যেহেতু আছে, তো অবশ্যই আমি যে দুটো পার্ট এখন নেব অবশ্যই দুইটা মিলে 9.75 এর জায়গায় কমপক্ষে যাতে 10.5 থাকে সেই হিসাব করে নিতে হবে। তাহলে এটাকে আমি 9.75 যদি করি,
তাহলে 9.75 4.5 4.5 9 5 5 10। তাহলে এইটাকে যদি আমি 5 নেই সাইজ তাহলে কেমন হয়? তো ধরুন আমি এটাকে সর্বপ্রথম 5 রাখতেছি এবং পরবর্তী এইটাকে রাখতেছি 5 সোয়া 5। আমি ধরি এখানে দেখি এটা সোয়া 5 এ নেই, তারপর দেখি কতটুকু যায় 5.25। তাহলে 5 আর সোয়া 5। তা আমরা একটু ডায়াগ্রামটাকে ভিতরে ঢুকায় দেখে নেই যে পেস্টিংটা কতটুকু পায়। তো দেখুন আমার এখানে কিন্তু এই এতটুকু অংশ পেস্টিং পাচ্ছে। তো এই পেস্টিংটুকু কতটুকু আছে আমরা মিলিমিটারের সাহায্যে দেখতে পাচ্ছি, হাফ ইঞ্চি, একদম পাক্কা হাফ ইঞ্চি পেস্টিং পাচ্ছে, ঠিক আছে, ইঞ্চিতে। তাহলে আমাদের এখানে আর কোন রকম কোনো সমস্যা নেই, এই খামটা আমরা ঠিক এই মেজারমেন্টে করতে পারি। তো দেখুন এখানে আমার কাগজ সাইজ কত 15-20, তাহলে এদিকে উইথে আছে কত 14.40 এবং এদিকে 20-এর দিকে 20 হাইটে 20-এর দিকে 20। যেহেতু আমার এই অংশ সাদা, এই অংশ সাদা থাকবে, সেক্ষেত্রে আমাদের 20-এর দিকে 20 কাটিং মার্ক থাকলেও কোনো সমস্যা নেই। এদিকে আমরা কাগজ 20 পেলেও 20-এর যদি 2 মিলি কমও পাই সমস্যা নেই, কারণ এটা আমার এখানে পেস্টিং হবে। তো এই কারণে এখন আবার অনেকে আবার বলতে পারে আমরা যদি 2 পার্ট না দিই 1 পার্টের মধ্যেই এখানে পেস্টিং দিয়ে দেই তাহলে কি হবে? দেখি এটাকে আমি হাইড করে রাখলাম। অনেকে বলতে পারে এভাবে যে আমার এটা সাইজ কত 9.75। সেম আমি করব কি, এটাকে করব কি 9.75 দেব, তাতে কি সমস্যা? 9.75। দেখুন এটা দিলে আপনি এখানে জাস্ট এভাবে পেস্টিং দিয়ে দিবে, এখানে একটা ক্লিক করে এটা পেস্টিং। তো এখন আমি কথা বলি, আপনি যদি এখানে এটাকে দিতে চান তাহলে আপনার খামটা একটু দুর্বল হবে এবং আপনাকে পরবর্তীতে এই পাশে একটা পেস্টিং এর মার্ক দিয়ে দিতে হবে। তো সেই মার্কটা অবশ্যই এখানেও হাফ ইঞ্চি থাকতে হবে 0.5। তো এখানে আপনার এটা থাকতে হবে, তাহলে আপনার পেস্টিং সাইড দুইটা হয়ে গেল, এই একটা। এবং কথা হচ্ছে আপনি যদি এভাবে এই খামটা তৈরি করতে চান তাহলে আপনার খামটা 1 নম্বরে দুর্বল হবে এবং যখন এরা বাধাই করে বাইন্ডিং সেকশনে তখন কিন্তু এতটুকু বাইন্ডিং এর জন্য বা যে গাম পেস্টিং করার জন্য যে জায়গাটুকু আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো একটা পাথরের সাহায্যে পিলাইতে হয়, মানে একটু এর উপর চাপ প্রয়োগ করে এটাকে ভাঁজ করার পর না এটার সঙ্গে পেস্টিং করে। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হয়, এই কারণে এভাবে কিন্তু করা হয় না। অবশ্যই আমাদের করতে হয় কি ঠিক এইভাবে কাজটা করতে হয়, তাহলে পারফেক্টলি ভাবে খুব সুন্দরভাবে কাজটা করতে পারে এবং তাড়াতাড়ি প্রোডাকশনটা রেডি হয়ে যায়। তো এখন আমরা সেম ভাবে এটাকে যদি আমাদের রাউন্ড কাটিং চাই বা ডাই কাটিং চাই সেক্ষেত্রে দেবো, আমার যদি না চাই আমরা এটা কিন্তু ডাই কাটিং এর কাজ শিখছি। তো এখন আমি এটাকে ডাই কাটিং দিব না, এজন্য আমরা যাবো এটা একদম নরমাল কন্ট্রোল কে 5 মিলি ইন্টারপ্রেস, দেন এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল করে দেখুন কিবোর্ড থেকে আমি রাইট অ্যারো, এটাকে আমি লেফট অ্যারো, এটাকে আমি ডাউন অ্যারো এবং এটাকে আমি একদম আপ অ্যারো, এটাকে আমি আপ অ্যারো, এটাকে আমি ডাউন অ্যারো দিচ্ছি। তাহলে এটাকে আমি আপ অ্যারো, সরি ওইদিকে না, এটাকে দেবো আমি লেফট অ্যারো, এটাকে দেবো আমি রাইট অ্যারো। তাহলে এখন আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে কিন্তু আমরা নর্মাল একটা এনভেলপ তৈরি করব, এটা কোনো ডাই কাট নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল 5 দিয়ে ম্যাক কাট করলাম। এখন এটাকে লক করে রাখি, দেন সেম আগের মতো কাজ করব। সেটা কি, আমরা একটা আগে অফসেট পাথ নেব, অফসেট পাথ -10 mm কন্ট্রোল 5 দিয়ে ম্যাক গাইড। দেন এখন আমাদের ডিজাইন যেটুকু দরকার সেটুকু আমরা খুব সুন্দর করে মার্জিত করে নেব। এখানে 10 mm, এখানে 10 mm দিয়ে দিলাম। এখন যেহেতু এই খামটা অনেক বড় সেক্ষেত্রে আমরা 10 mm দিতে পারি না, 1 ইঞ্চি, কমপক্ষে 1 ইঞ্চির ভিতরে রাখা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এটাকে আবারও ফেলে দিয়ে 1 ইঞ্চির মধ্যে কাজটা করব। তো আমি দিয়ে শর্টকাটে অফসেট পাথটা নিয়ে আসলাম -1 ইঞ্চি IN, দেখুন এতটুকু কন্ট্রোল 5। এখন এটাকে লক করে রাখি। এখন আমি চাইলে এটাকে করব কি, এতটুকুর মধ্যে এটাকে রাখলাম কন্ট্রোল জি দিয়ে, ব্যাস এটার কাজ শেষ হয়ে গেল। এখন আপনি ঠিক যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম ঠিক সেম সেভাবে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন। তা আমি যেহেতু সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাইলাম, এই জন্য পরবর্তী আর ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের দেখাইলাম না।
তো এটাকে আমি বসাইলাম। এখন মাথাটার মধ্যে যদি আপনি কোনোরকম কোনো কালার চান তো অবশ্যই কালারগুলো আপনাকে এভাবে মডিফাই করে দিতে হবে। সেটা কি দেখুন, আমি এখান থেকে এটাকে Ctrl+C+F ডাবল ক্লিক করে ডাবল বানানোর পর এটাকে আমি কালার দিতেছি। কালারটা হবে একদম ডিপ গ্রিন আমি করলাম। তো ডিপ গ্রিন করার পর এখন অনেকে বলতে পারে যে এখানে তো আপনার কাট টু কাট আছে, তো এটাকে আমি 2 মিলি কিভাবে বাড়াবো যেহেতু এটা বাঁকা দাঁড়া। তো এখানে কোনো চিন্তার কারণে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ দেন এটাকে 2 mm দিলাম। দেখুন আমার চারদিক দিয়ে কিন্তু 2 mm বাড়তি হয়ে গেল। হ্যাঁ, তারপর এখানেও কিন্তু বাড়তি হয়েছে, এই জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে জাস্ট 2 মিলি কমাই দিলাম। ব্যাস, আমার এখানে কিন্তু 4 মিলি, এদিকে 2 এদিকে 2 এদিকে 2 বাড়লো, এদিকে বাড়ছিল, এটা আমি কমাই দিছি। ব্যাস, আমার কাজ শেষ। তাহলে এখন আমরা এই আউটপুট সেটআপগুলো শিখব। তো আউটপুট সেটআপগুলো শেখার জন্য অবশ্যই আপনাকে কি কি কাজ করতে হবে, তার আগে আমি মিডিলে যাতে একটা জলছাপ দেখা যায় এজন্য আমরা ঠিক এটার মতো করে একটা জলছাপ দেব। তো এই জলছাপটা দেওয়ার জন্য আমাকে আগে লোগোটা আলাদাভাবে নিতে হবে। তো এটার এই পর্যন্ত দেব, আমি টেক্সট দেব না, একটু বড় করে নেই এতটুকু। তারপর এটাকে আমি ধরুন আমি এখান থেকে 10% দিয়ে দিলাম, 10%। ব্যাস, এটাকে আমার 10%ই যথেষ্ট। Ctrl+G। সর্বপ্রথম আমরা স্মল এনভেলপের সেটআপটা শিখি। তো স্মল এনভেলপ সেটআপটা একদম ইজি ব্যাপার, আপনারা চাইলে অবশ্যই একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। তো সর্বপ্রথম আমি আমার ডিজাইন সাইজটাকে লক্ষ্য করব যে আসলে আমার ডিজাইন সাইজটা কত আছে। তো এজন্য আমরা আগে ডিজাইন সাইজটা দেখার পর বাড়তি অংশ কতটুকু দেওয়া যায়, তো এটাকে আমি বললাম কিছুক্ষণ আগে। ঠিক আপনি এভাবে অবজেক্ট পাথ অফসেট পাথ, এই দেখুন এখানে 2 মিলি কিন্তু বাড়তি আছে। ওকে প্রেস দেন ডাইরেক্ট সিলেকশন টুল করে এই যে মাঝখানে এদিকে অংশটা দরকার নাই, বাদ বাকি চারদিক দিয়ে আমার দরকার আছে। ঠিক আছে, দেখুন আমার এটা কিন্তু ইজিলি ভাবে এটাকে হয়ে গেল। এখানে ডাবল আছে, এখানে একটা ফেলে দেই, ডিলেট অংশ। তারপর এখন কথা হচ্ছে সেটআপ দেব আমরা। সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হবে, তো দেখুন সর্বপ্রথম আমাদের 9.5 কাগজ। আপনি যদি সিঙ্গেল এটা ছাপতে চান তাহলে এখানেই আপনি জিপি মার্ক দিয়ে কাটিং মার্ক দিয়ে ব্যাস এটা ছেড়ে দিতে পারেন। আপনি যদি চান না আমরা 11.5 18 ছাপবো তাহলে আপনি এটাকে ডাবল আপস করতে পারেন। দেখুন আমি এখানে এটাকে ডাবল আপস করতেছি, এই দেখুন 11.5 18। 11.5 বলতে 11.32 আছে, আপনি কাগজ পাবেন 11.5, এবং এদিকে আছে 18 জায়গায় 17.90। ধরুন আমি 11.5 18 রাখতেছি। আপনি যদি ডিমাইতে ছাপতে চান অবশ্যই এটাকে আর একটা আপস বাড়াবেন, তাহলে এটা আপনার হবে কত, দেখুন এখানে 18 সাইজ 17.90 এবং এদিকে 23 জায়গায় 23.5 22.5। তাহলে এখানে যেহেতু আমার 18 জায়গায় 17.90 কোথায় আছে, এই যে এই অংশে আছে, দেখুন 17.90 হাইটে হবে। তাহলে এদিকে যেহেতু সাদা দিকে, সেই কারণে আমার এখানে 18 কাগজ থাকলেও সমস্যা নেই, 18 18ই, কারণ আমার হাফ ইঞ্চি 1 ইঞ্চির মতো গ্রিপার লাগে। ওই 1 ইঞ্চির মধ্যে কোনো ডিজাইন নাই, জাস্ট ওটা ব্ল্যাঙ্ক কাগজ থাকবে। এই জন্য আমরা নির্দ্বিধায় এটাকে 18-তেও ছাপতে পারি, 18-23। এখন আমার এখানে কি কি প্লেট হচ্ছে আমি বলি। এই যে 4টে মিলে আপনার হচ্ছে একটা ডিমাই প্লেট, ঠিক আছে 18-23। এই 2টে মিলে আপনার হচ্ছে 11.5 18 সাইজ, এটাও আপনি জিটিও প্লেটে ছাপতে পারবেন। ঠিক আছে, জিটিও প্লেট 11.5 18। আর আপনি যদি সিঙ্গেল একটা ছাপতে চান এটা আপনি একটা A4 সাইজ কাগজে ছাপতে পারবেন। A4 সাইজের জন্য আপনি জিটিও প্লেটও ছাপতে পারেন, ডিমাইও ছাপতে পারেন, অথবা মিনি প্লেট মিনি জিটিও ছাপতে পারেন, মানে ছোটটা। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনার শিডিউলের উপর ডিপেন্ড করে আপনাকে প্লেট ছাপতে হয়। ধরুন আমি সিঙ্গেল যদি দেই তাহলে আমরা জিটিও স্মলটা দেব, আর যদি 2টা দেই তাহলে আমরা জিটিও বড়টা দিতে পারি এটা। ঠিক আছে, যদি আপনার জিটিও মেশিনের শিডিউল হয় তাহলে আপনি জিটিও প্লেট ছাপতে পারেন এই 2টা, আর যদি না হয় তাহলে আপনি ডিমাই ছাড়বেন। আর যদি আপনার ফুলফিল ডিমাই ছাড়ার দরকার হয় 4টা, তো এটাকে আপনি 4টা ডিমাই প্লেট ছাড়বেন। তো আমি এটাকে 16-20 প্লেটে একটা সেটআপ দিব। এই যে অংশটুকু আমার এখানে থাকবে জিপি মার্ক, যেহেতু আমার এদিকে 11.5 18 কাগজ হবে, সেক্ষেত্রে আমি করব কি কাটিং মার্কটা আগে কালেক্ট করে নেই। কাটিং মার্কটা আমি এখান থেকে দিয়ে দেই। তো অবশ্যই আপনাকে এই সমস্ত কাজগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে
দেখতে হবে, তাহলে আপনার কাজগুলো মনে থাকবে এবং পরবর্তীতে যে কোনো কাজ করতে গেলে কোন রকম কোনো সমস্যা হবে না বা সমস্যা ফেস করতে হবে না। তো এখান থেকে আমি এটাকে কন্ট্রোল কে চেপে 2 mm নিচের দিকে পাঠিয়ে দিলাম। ব্যাস, এটাকে একটা দিলাম এখানে। দেখুন মার্কগুলো কিন্তু আমি যথেষ্ট সাইডে দিয়ে দিতেছি, কারণ এটাকে প্রিন্টিং প্রেসে যখন ছাপা হবে তখন কিন্তু আপনাকে পারিপার্শ্বিক অনেক কিছু দিক দেখতে হবে। তো এই সমস্ত দিকগুলো যদি আপনার এখান থেকে ফলো না করে দেন তাহলে কিন্তু তখন ছাপার সময় গিয়ে আপনার সমস্যা করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই আগের থেকেই সবকিছু কাজের মেজারমেন্ট, সাইজ, ডাইজ সবকিছু ঠিক করে রাখতে হয়। দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাটিং মার্কগুলো দিতেছি। তো মোটামুটি দেওয়া শেষ। এদিকে এই দুইটা কাটিং মার্ক এখানে যেহেতু সেম সাইজের মধ্যেই আছে, এজন্য আমি এখানে এটাকে দিয়ে দিলাম। তো এখন এই যে এখান থেকে আমার এই কাটিং মার্ক দুটো এখানে দিয়ে দিতেছি। ব্যাস, দেখি হ্যাঁ মিলছে। তারপর এখান থেকে আর একটু উপরে উঠালেই আমরা এই জায়গাটাতেও পাচ্ছি। তো এই জায়গাটা আমাদের কতটুকু আছে দেখুন, এটা পাচ্ছি না। তো এই জন্য আমরা করব কি, এখান থেকে একটা রুলার বার টেনে নেব। রুলার বার টেনে নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট এটাকে এইখানতে দিয়ে দিলাম। ব্যাস, তারপর কি দেখুন এখানে যে আমার এই যে মার্কগুলো আছে এই মার্কগুলো কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারি। আপনি যদি চান যে ওখান থেকে আবার নতুন করে দিবেন হবে, আর যদি না চান এখান থেকে দেখুন আমি এটা কিন্তু অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম। এখন আমি 2 মিলির মধ্যে এটাকে বসাই দিই। ব্যাস, আমার কিন্তু কাজটা অলরেডি হয়ে গেছে। আমি আনলক করে এখান থেকে আমি আমার অপ্রয়োজনীয় গাইডগুলো ফেলে দিলাম এবং এটাকে এখান থেকে 2 মিলি ভিতরে এখানে, অথবা আপনার যে ব্ল্যাঙ্ক জায়গা আছে এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল জি গ্রুপ, এটাকেও এখান থেকে দিয়ে কন্ট্রোল জি গ্রুপ। ব্যাস, এটাকে কন্ট্রোল জি গ্রুপ করতেছি। একদম দেখুন আমার সেন্টারটা কিন্তু এই যে এই মার্কটাই হয়েছে, হওয়ারও কথা, কারণ যেহেতু দুই দিকে একই সাইজের কাগজ, তো এই কারণে আমার সেন্টারটা হবে ওই জায়গায়। তো আমি এটাকে দিয়ে দিলাম। এটা হবে সিঙ্গেল সাইড প্রিন্ট, সিঙ্গেল সাইড SINGLE, সিঙ্গেল সাইড প্রিন্ট। এবং এটা হবে জব নেম CBC ফাইন্যান্স, CBC FINANCE ফাইন্যান্স ENVELOPE ইনভেলপ। আপনার ডেট আজকে দিয়ে দিবেন মেনশন 16/7/2024। ব্যাস, আমাদের কাজ টোটালি শেষ। এখন আমার কাজ আছে হলো জিপি মার্কেট যে লাইন বরাবর যে আমাদের স্ট্রোক ছিল এটাকে একটু ছোট করে দিতে হবে, যেহেতু আলাদাভাবে রেডি করা ছিল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। তা আমার 11.5 18। এখন আপনি বলতে পারেন আমি এই ফাইলটা শুধুমাত্র এই স্মল ইনভেলপ এই ফাইলটা আমার ডেসক্রিপশনে শেয়ার করব লিংক আকারে, গুগল ড্রাইভ লিংক। আপনারা ইতিমধ্যে এই ফাইলটা যদি ডাউনলোড করে প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা বলতে পারেন এখানে তো ভাই আপনার সাইজ তো এখন 11.5 কাগজের জায়গায় 11.65, 11.5 18 জায়গায় আপনার কাগজ হলো 18.39। তো এটা কিভাবে সম্ভব? তো দেখুন আমাদের সবসময় ফলো করতে হবে আমাদের কাটিং টু কাটিং কত দেখুন 17.90, যেটা আমার 18 কাগজের মধ্যেই আছে। এবং এখানেও আমার কাটিং টু কাটিং এর মধ্যে কি এখান থেকে এই যে মাথা পর্যন্ত, এই মাথা কত দেখুন 11.32 আছে। এখানে অবশ্য মাথাটা ধরছে এটাকে না আমাদের এই যে এই অংশটা ধরতে হবে, ঠিক আছে? তো এই অংশটা ধরলে আমরা এখানে একটু এটাকে হ্যাঁ এই যে এই পর্যন্ত ধরে এই মাথা পর্যন্ত দেখুন 11.25 11। আমার কাগজ আছে কিন্তু এদিকে 11.5। তাহলে আমার কাটিং টু কাটিং। আর এগুলা আমাদের এখানে এই মার্কগুলো সহ ধরছে, এখানে জিপি মার্ক আমি নিচে দিছি এটা ধরছে, এদিকে রেজিস্ট্রেশন মার্ক দিছি এগুলো ধরছে, এগুলো মিলে আমার 11.5 পার হয়েছে, 18.5 পার হয়েছে। এগুলো বেসিক চিন্তা করে লাভ নেই, আপনাকে সবসময় মাপতে হবে আপনার কাটিং টু কাটিং আপনার কাগজের মধ্যে আসতেছে কিনা। এইটা আপনি সবসময় মনে রাখবেন যে কাটিং টু কাটিং আপনার যদি কাগজের মধ্যে থাকে তাহলে নির্দ্বিধায় আপনি প্লেট ছাড়বেন, আপনার ছাপা
সুন্দরভাবে চলে আসবে। তো ব্যাস এটা আমার হয়ে গেল। সেম একই পজিশনে আপনি এই বড়টাকেও সেটআপ দিতে পারেন। তো এই বড়টাকে যেহেতু আমার 15-20 কাগজ সাইজে ছাপবো, সেক্ষেত্রে আমি এই বড়টাকে সিঙ্গেল একটা সেটআপ দেবো। সিঙ্গেল একটা সেটআপ দেওয়ার জন্য আপনার এটা কোন দিকে গ্রিপার দিতে হবে, তো দেখুন এটা হচ্ছে হাইট কত 20 এবং এদিকে উইথ কত 15। তাহলে আমরা অবশ্যই এটাকে রোটেট করব। রোটেট করার পর আমরা এই অংশে জিপি মার্ক দেব। যেহেতু এখানে হাফ ইঞ্চির মধ্যে কোনো রকম কোনো ছাপা নেই বা একদম ব্ল্যাঙ্ক, তো এই কারণে আমরা এখানে জিপি মার্কটা বসাই দেব এবং চারদিক দিয়ে কাটিং মার্ক দিয়ে দেব। ব্যাস সেম এইটার মতো আমরা কাটিং মার্ক ইউজ করব। ইউজ করলে আমাদের এই কাজটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, দেখুন ওভারও দিতে হবে, কাটিং মার্ক দিয়ে আমরা এটাকে সিটিপি প্লেট ছাড়বো। ব্যাস আর কোনো ঝামেলা নেই এখানে। তো আমি কিন্তু এই ফাইলটা শেয়ার করব ডেসক্রিপশন বক্সে, আপনারা এখান থেকে অবশ্যই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে মোটামুটি কিছুটা জানতে পারবেন। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমার মোটামুটি কিন্তু এখানে টিউটোরিয়াল কতগুলো ছাড়লাম, তো দেখুন আমার কিন্তু 1 থেকে 7টা পর্ব, মানে 6টা পর্ব আজকের ইনভলভ ডিজাইন এটা নিয়ে 7টা পর্ব মোটামুটি রানিং হইলো। তো এখন আমি স্টেপ বাই স্টেপ, যেহেতু গ্রাফিক্স ডিজাইন কাজ শিখতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করবে, ভিজিটিং কার্ড, ফ্লাশ কাটিং এর একটা রাউন্ডেড, তারপর ক্যাশ মেমো, তারপর মানি রিসিপ্ট, ভাউচার, চালান, এগুলো দিবে। তার পরবর্তীতে আপনাকে দিবে কি, যে কোনো একটা মিডিয়াম সাইজের লোগো তৈরি করো, হুবহু কপি ডিজাইন লোগো তৈরি করো, এইটা সেটা এভাবে দিবে। তো আমার মোটামুটি 7টা কাজ গেল, ক্যাশ মেমো, ভাউচার, এই আপনার ভিজিটিং কার্ড, মানি রিসিপ্ট এবং ইনভেলপ গেল। এবং পরবর্তী আমি আরো 7টা ভিডিও আপলোড করব লোগোর উপর, কিভাবে সেম টু সেম আপনাকে লোগো কপি করে ভেক্টর বানাতে হবে এবং আপনার লাইন আর্টের মাধ্যমে কিভাবে লোগো তৈরি করতে হবে এবং বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইনের জন্য কনসেপ্ট বা ইনফিনিটি লোগোগুলো কিভাবে ডিজাইন করতে হবে, এ নিয়ে আমার মোটামুটি 4-5টা ভিডিও এখন আপলোড হবে। এই 7টা মোটামুটি আপনার বেসিক অনেক কিছু আগাইছে এবং পরবর্তীতে আপনি এই লোগো সম্পর্কে আইডিয়াগুলো পাবেন। এখন কথা হচ্ছে, আপনি বলতে পারেন আমাদেরকে স্টেপ বাই স্টেপ টুলসের কাজ শেখান না। দেখুন আমাদের এই যে এই সমস্ত কাজগুলো যে করতেছি, এই সমস্ত কাজগুলো শেখার সাথে সাথেই কিন্তু আপনি এখানে যে আমি কাজ করতেছি, কখন কোন টুলটা ইউজ করতেছি, এর মাধ্যমেই কিন্তু আপনি বেসিক আপনি 8-10টা ক্লাস করতে থাকুন। আপনি আস্তে আস্তে নিশ্চিত আপনি নিজেই বুঝে যাবেন যে হ্যাঁ, আমাদের এই কাজগুলোর মধ্যেই সব টুলসের কাজগুলো স্টেপ বাই স্টেপ হয়ে যায়। ঠিক আছে, এবং স্টেপ বাই স্টেপ আপনি বুঝতেই পারবেন যে কাজের মধ্যেই সব টুলসের কাজ রয়েছে এবং কখন কোনটা কি করতে হয় এই কাজের মধ্যেই আমরা ফলো আপ করতে পারবো। যদি আপনারা ভিডিও স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা অবশ্যই বিভিন্ন ধরনের সেম টু সেম কপি ডিজাইন, লোগো, ইনফিনিটি লোগো, লাইন আর্ট লোগো এবং যে কোনো ডিজাইনকে ভেক্টরে রূপান্তরিত লোগো করতে হবে, এই সমস্ত টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখতে থাকবো। তো আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।